ভাবুন তো পৃথিবীর বাইরে প্রথমবারের মতো মানুষ একটি জীবন্ত প্রাণীর সন্ধান পেল। পুরো পৃথিবী আনন্দে উৎসব শুরু করলো, কিন্তু কেউ জানতো না এই ছোট প্রাণীটাই কয়েক ঘন্টার মধ্যে একের পর এক নভোচারীকে হত্যা করবে। আর যদি এটি পৃথিবীতে পৌঁছে যায় তাহলে হয়তো মানবজাতির অস্তিত্বই শেষ হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক লাইফ 2017 সিনেমার সম্পূর্ণ গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একদল নভোচারী মঙ্গল গ্রহ থেকে আসা একটি বিশেষ নমুনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বহুদিনের এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মঙ্গলের মাটি সংগ্রহ করে সেখানে প্রাণীর অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করা। অবশেষে সেই দিন চলে আসে। স্যাম্পল বহনকারী ক্যাপসুলটি স্পেস স্টেশনের দিকে এগিয়ে আসছে। সেটি উদ্ধার করার দায়িত্ব পড়ে নভোচারী রোরি অ্যাডামসের ওপর। বিশেষ স্পেস স্যুট পরে সে স্টেশনের বাইরে বেরিয়ে আসে। সেখানে একটি যান্ত্রিক বাহুর সাহায্যে ধীরে ধীরে ক্যাপসুলটির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সফলভাবে সেটিকে ধরে স্টেশনের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়। এতদিনের অপেক্ষার পর মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সফল হওয়ায় স্টেশনের সবাই আনন্দে ভরে ওঠে। এরপর ক্যাপসুলটি খুলে মঙ্গলের মাটির নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা এক পর্যায়ে তারা মাটির ভিতর থেকে অদ্ভুত দেখতে একটি ক্ষুদ্র জীবন্ত কোষের মতো বস্তু খুঁজে পায়। দেখতে অনেকটা ছোট একটি পাতার মতো হলেও সেটি সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। প্রথমে তারা তাপমাত্রা অনেক কমিয়ে পরীক্ষা চালায়, কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না। এরপর অক্সিজেনের পরিমাণ কমিয়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ানো হয়, আর তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নিষ্ক্রিয় বস্তুটি ধীরে ধীরে নড়াচড়া শুরু করে। মুহূর্তেই সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, কারণ এর অর্থ একটাই, পৃথিবীর বাইরে সত্যি প্রাণীর অস্তিত্ব রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি তারা সঙ্গে সঙ্গে ভিডিও সংযোগের মাধ্যমে পৃথিবীতে জানিয়ে দেয়। এ সময় আমাদের পরিচয় হয় মিশন কমান্ডার একাটেরিনার সঙ্গে। তিনি পৃথিবীর একদল শিক্ষার্থীর সামনে পুরো টিমকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। এখানে আমরা পরিচিত হই রোরি অ্যাডামস, বহু বছর ধরে মহাকাশে থাকা ডক্টর ডেভিড জর্ডান, ডক্টর মিরান্ডা নর্থ আর সিস্টেমের ইঞ্জিনিয়ার শু মুরাকামি, এবং এই প্রাণীটি নিয়ে গবেষণার দায়িত্বে থাকা ডক্টর হিউডেরির সঙ্গে। এদিকে পৃথিবীর বিজ্ঞানীরা নতুন এই প্রাণীর নাম দেয় কেলভিন। তবে গল্পটি সহজভাবে বোঝাতে সুবিধার জন্য আমরা একে এলিয়েন বলেই ডাকবো। এরপর প্রায় 25 দিন কেটে যায়। এই সময় ডক্টর হিউডেরি প্রতিদিন ল্যাবের ভেতরে এলিয়েনটির ওপর গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। ধীরে ধীরে প্রাণীটি আগে তুলনায় কিছুটা বড় হয়ে ওঠে, এমনকি ডেরি হাত নাড়ালে সেটিও তার আঙ্গুলের নড়াচড়া অনুসরণ করতে শুরু করে। এতে ডেরি ভীষণ খুশি হয়ে যায়। তার কাছে যেন এলিয়েনটি ধীরে ধীরে একটি ছোট শিশুর মতো হয়ে উঠছিল। কিন্তু একদিন হঠাৎ পুরো ল্যাবে সতর্কবার্তা এলার্ম বেজে ওঠে। সবাই দ্রুত সেখানে ছুটে আসে। দেখা যায় ল্যাবের একটি গ্যাস চেম্বারে ক্রুটি দেখা দেওয়ায় ভেতরে চাপ অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। ঘটনার পর এলিয়েনটি আর কোনো নড়াচড়া করছিল না। অনেকেই মনে করতে থাকে হয়তো ডেরির পরীক্ষার কারণেই প্রাণীটির ক্ষতি হয়েছে। ডেরি নিজেও বিষয়টি নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়ে, তবে সে হাল ছাড়ে না। ল্যাবের সবাই বাইরে অবস্থান নেয়, আর ডেরি নিরাপত্তামূলক গ্লাভস পরে একটি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র হাতে নিয়ে চেম্বারের ভেতরে প্রবেশ করে। তাদের ধারণা ছিল এলিয়েনটি হয়তো মারা যায়নি, বরং নিষ্ক্রিয় অবস্থায় চলে গেছে। তাই সে কয়েকবার হালকা বৈদ্যুতিক শক দেয়, কিন্তু হঠাৎই এলিয়েনটি জীবন্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সেটি ডেরির হাত শক্ত করে জড়িয়ে ধরে। যদিও তার হাতে মোটা সুরক্ষা গ্লাভস ছিল, তবুও এলিয়েনটির শক্তি এতটাই বেশি ছিল যে বারবার চেষ্টা করেও সে নিজের হাত ছাড়িয়ে নিতে পারছিল না। কিন্তু এখানেই শেষ নয়। এলিয়েনটি এতটাই শক্ত করে চাপ দিতে থাকে যে শেষ পর্যন্ত ডেরির হাতের আঙ্গুলগুলো একে একে ভেঙে যায়। প্রচন্ড যন্ত্রণায় ডেরি চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থাকা সদস্যরা কিছুই করতে পারছিল না, কারণ কোয়ারেন্টাইন প্রোটোকলের কারণে কেউ ল্যাবের ভেতরে ঢুকতে পারবে না। অবশেষে এলিয়েনটি ডেরির হাত পুরোপুরি পিষে দিয়ে তাকে ছেড়ে দেয়। প্রচন্ড ব্যথায় ডেরি অজ্ঞান হয়ে ভেসে থাকতে থাকে, আর বাইরে থাকা সবাই হতবাক হয়ে পুরো ঘটনাটা দেখছিল। এরপর এলিয়েনটি একটি ধারালো ধাতব রডের মতো জিনিস তুলে নিয়ে গ্লাভসের অংশ কেটে ফেলে এবং কন্টেনার থেকে বেরিয়ে পড়ে ল্যাবে ঘুরে বেড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সেটি একটি পরীক্ষাগারের ইঁদুরের কাছে যায়। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ইঁদুরটিকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে, তারপর সেটিকে পুরোপুরি খেয়ে ফেলে। এদিকে অন্য সদস্যরা দ্রুত ডেরিকে ল্যাব থেকে বের করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু গ্লোরি বের হওয়ার ঠিক আগ মুহূর্তে এলিয়েনটি হঠাৎ তার পা জড়িয়ে ধরে। ফলে গ্লোরি আর ল্যাব থেকে বের হতে পারে না। বিপদ বুঝে সে সঙ্গে থাকা একটি অক্সিজেন ক্যান্ডেল জ্বালিয়ে সরাসরি এলিয়েনটির গায়ে ছুঁয়ে দেয়। প্রচন্ড তাপে এলিয়েনটি তার পা ছেড়ে দেয়। এই সুযোগে গ্লোরি একটি ফায়ার ট্যাঙ্ক তুলে নিয়ে এলিয়েনটির দিকে আগুন ছুটতে শুরু করে। আগুন এড়িয়ে এলিয়েনটি দ্রুত এদিক ওদিক পালাতে থাকে। একসময় সেটিকে আর কোথাও দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎই সেটি পেছন থেকে লাফিয়ে গ্লোরির মুখের ভেতরে ঢুকে পড়ে। পরের মুহূর্তেই গ্লোরি রক্ত বমি করতে করতে মারা যায়। এদিকে আগুনের কারণে ল্যাবের ফায়ার অ্যালার্ম সক্রিয় হয়ে যায়। আগুন নেভানোর জন্য ছাদের পাইপ থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্যাস বের হতে শুরু করে। ঠিক তখনই এলিয়েনটি গ্লোরির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার দেখা যায় মানুষের রক্ত খাওয়ার পর সেটি আগের তুলনায় অনেক বড় এবং আরো ভয়ঙ্কর হয়ে গেছে। এখন তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ল্যাব থেকে বের হয়ে বাকি সদস্যদের কাছে পৌঁছানো। বিষয়টি সবাই বুঝতে পেরে দ্রুত কন্ট্রোল রুম থেকে ল্যাবের সব দরজা বন্ধ করতে শুরু করে। এলিয়েনটিও মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ফায়ার অ্যালার্মের জন্য খোলা থাকা একটি ভেন্ট বন্ধ হওয়ার আগেই সেটি সেখান থেকে পালিয়ে যায়। এবার আর কেউ জানে না এলিয়েনটি ঠিক কোথায় লুকিয়ে আছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে তারা সঙ্গে সঙ্গে পৃথিবীর কন্ট্রোল স্টেশন
স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করে। তারা জানাতে চায় এলিয়েনটি ল্যাব থেকে বেরিয়ে এসেছে এবং এটি অত্যন্ত বিপজ্জনক, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্ভবত কন্ট্রোল স্টেশন তাদের বার্তাই শুনতে পারেনি। পরীক্ষা করে তারা বুঝতে পারে ট্রান্সমিটারে সমস্যা হয়েছে। এটি ঠিক না করলে পৃথিবীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব নয়। এই কাজটি সাধারণত গ্লোরি করত, কিন্তু সে ইতিমধ্যে মারা গেছে। তাই বাধ্য হয়ে বাহিরে যাওয়ার দায়িত্ব নেন মিশন কমান্ডার একাটেরিনা। তাকে দ্রুত স্পেস স্যুট পরিয়ে মহাকাশে পাঠানো হয়। ধীরে ধীরে তিনি ট্রান্সমিটারের কাছে পৌঁছে যান। ভেতর থেকে অন্য সদস্যরা সবকিছু মনিটর করছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান ট্রান্সমিটারের কুল্যান্ট সম্পূর্ণ উধাও। সবাই বুঝতে পারে এলিয়েনটি সেটি খেয়ে ফেলেছে। ঠিক তখনই কোনো সতর্কতা ছাড়াই এলিয়েনটি কুল্যান্টের সেই জায়গা দিয়ে এসে তার শরীর জড়িয়ে ধরে। সৌভাগ্যবশত স্পেস স্যুট থাকার কারণে সরাসরি তার শরীর চেপে ধরতে পারছিল না, তবে এলিয়েনের চাপে স্যুটের ভেতরে কুল্যান্ট বের হয়ে হেলমেটের কাচের উপর ছড়িয়ে পড়ে। ফলে তিনি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিল না। এই অবস্থায় তিনি কোনো মতে এয়ারলকের দিকে এগোতে থাকেন। অন্যদিকে ডেভিডও ভেতর থেকে তাকে সাহায্য করার জন্য এয়ারলকের দরজার কাছে চলে আসে। অবশেষে দুজনেই দরজার দুপাশে পৌঁছে যায়। ডেভিড ছিল ভেতরের দিকে আর একাটেরিনা ছিল বাইরের দিকে। এরপর সবাই মিলে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী একাটেরিনাকে এয়ারলকের ভেতরে আনার সঙ্গে সঙ্গেই এলিয়েনটিকে মেরে ফেলা হবে, কিন্তু একাটেরিনা বুঝতে পারেন এতে তার প্রাণ বাঁচলেও বাকি সবার জীবন ঝুঁকির মুখে পড়বে। তাই শেষ মুহূর্তে তিনি একটি কঠিন সিদ্ধান্ত নেন। তিনি এয়ারলকে না ঢুকে এলিয়েনটিকে সঙ্গে নিয়েই মহাকাশ শূন্যে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তাদের পরিকল্পনা সফল হয় না। হঠাৎই এলিয়েনটি একাটেরিনার শরীর ছেড়ে লাফ দিয়ে আবার স্পেস স্টেশনের গায়ে উঠে আসে। অন্যদিকে একাটেরিনা মহাশূন্যে ভেসে যেতে থাকে। এভাবে নিজের দলকে বাঁচাতে গিয়ে তিনি প্রাণ হারান। তার মৃত্যুতে বাকি সদস্যরা ভেঙে পড়ে, তবে শোক কাটিয়ে তারা দ্রুত নিজেদের সামলে নেয়। এখন স্টেশনে বেঁচে আছে মাত্র 4 জন। তারা কন্ট্রোল রুমে বসে সিদ্ধান্ত নেয় স্টেশনের বিভিন্ন কম্পার্টমেন্টে একে একে সিল করে দেওয়া হবে, যাতে এলিয়েনটির চলাচল সীমিত করা যায়। এরপর সবাই সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে। এদিকে ডেরি ভাঙা হাত নিয়েই পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হতে থাকে যেন অদৃশ্য কিছু একটা তাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরেই সে অসুস্থ বোধ করতে শুরু করে। হাঁটতে কষ্ট হচ্ছিল তার। হঠাৎ করেই ডেরি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। এতে সবাই ছুটে এসে তাকে চিকিৎসা দিতে শুরু করে। এক পর্যায়ে তার পায়ের স্যুট খুলতেই তারা ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায়। এলিয়েনটি কোনোভাবে তার পায়ের সঙ্গে লেগেছিল। এটি দেখে ডেভিড, মিরান্ডা এবং শো তিনজনই আতঙ্কিত হয়ে পড়ে। পরের মুহূর্তে এলিয়েনটি ডেরির পা ছেড়ে বাতাসে ভেসে ওঠে। আর প্রথমবারের মতো আমরা স্পষ্টভাবে এই ভয়ঙ্কর প্রাণীটির আসল রূপ দেখতে পাই। এক মুহূর্ত দেরি না করে তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। এলিয়েনটিও তাদের পিছু নেয়। ডেভিড আর মিরান্ডা দ্রুত একটা পার্টিশনের ভেতরে ঢুকে নিরাপদে চলে যায়, কিন্তু শো তাদের সঙ্গে ঢুকতে পারেনি। ফলে এবার এলিয়েনটির পুরো লক্ষ্য হয়ে যায় শো। প্রাণ বাঁচাতে শো দ্রুত একটি স্লিপিং ক্যাপসুলের ভেতরে ঢুকে দরজাটি লক করে দেয়। এলিয়েনটি ক্যাপসুলের সামনে এসে সেটি ভাঙার চেষ্টা করে, এমনকি প্রচন্ড চাপ প্রয়োগ করেও কাজ ভাঙতে পারে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সেখান থেকে সরে যায়। এদিকে ডেভিড আর মিরান্ডা আবার ডেরির কাছে ফিরে আসে। তখন ডেরি দুর্বল কণ্ঠে বলে, আমাকে একটু ওপরে তোলো। তারা তাকে ধীরে ধীরে তুলে ধরে, আর ঠিক সেই মুহূর্তেই শূন্যে ভেসে থাকা অবস্থায় ডেরি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন পুরো স্পেস স্টেশনে জীবিত আছে মাত্র 3 জন, ডেভিড, মিরান্ডা এবং শো। ঠিক তখনই ডেভিড আর মিরান্ডা দূরে আরেকটা মহাকাশযানকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। মনে হচ্ছিল সেটি তাদের স্টেশনের সাথে ডক করতে আসছে। এটি দেখে তারা দ্রুত যোগাযোগ করে তাদের সতর্ক করতে চায় যেন কোনোভাবেই এই স্টেশনের কাছে না আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মহাকাশযানটি ইতিমধ্যে স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ডেভিড বিষয়টি দেখতে যাওয়ার জন্য এগোতেই মিরান্ডা তাকে থামিয়ে দেয়। সে জানায় এটি কোনো উদ্ধারকারী মহাকাশযান নয়। মেন স্টেশন ইচ্ছাকৃতভাবেই ভল্ট 3 কে পাঠিয়েছে, যাতে এই সংক্রমিত স্টেশনটিকে পৃথিবী থেকে আরো দূরে সরিয়ে নেওয়া যায়। এভাবে পৃথিবীর মানুষ এলিয়েনটির হাত থেকে নিরাপদে থাকবে। অন্যদিকে শো এসব কিছুই জানতো না। সে ভেবেছিল অবশেষে কেউ তাদের উদ্ধার করতে এসেছে। তাই সে স্লিপিং ক্যাপসুল থেকে বের হয়ে ডকিং স্টেশনের দিকে যেতে শুরু করে। ডেভিড আর মিরান্ডা কন্ট্রোল রুম থেকেই তার অবস্থান দেখতে পাচ্ছিল। তারা বুঝতে পারে ওই দিকেই এলিয়েনটি লুকিয়ে থাকতে পারে। তাই তারা দ্রুত শোকে থামানোর জন্য তার পিছু নেয়, কিন্তু সেখানেই পৌঁছেই তারা দেখতে পায় এলিয়েনটি ইতিমধ্যেই শো এর পিছু নিয়েছে। ডেভিড আর মিরান্ডা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এলিয়েনটি শো এর ওপর আক্রমণ চালায়। এই ধস্তাধস্তির মধ্যেই ডকিং স্টেশনের একটি হ্যাচ খুলতে শুরু করে। প্রচন্ড টানে তিনজনই শূন্যে ভেসে দরজার দিকে টেনে যেতে থাকে। সে সময় ডেভিডের হাত ধরেছিল মিরান্ডা আর মিরান্ডার হাত ধরেছিল শো, কিন্তু এলিয়েনটি ধীরে ধীরে শো এর শরীর বেয়ে মিরান্ডার হাতের দিকে এগিয়ে আসছিল। বিষয়টি বুঝতে পেরে শো একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছা করে নিজের হাত ছেড়ে দেয়। ফলে শো এবং এলিয়েন দুজনেই একসঙ্গে মহাশূন্যের অন্ধকারে ছিটকে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শো চোখের আড়ালে হারিয়ে যায়। তবে এলিয়েনটি আবারও কোনোভাবে স্পেস স্টেশনে ফিরে আসতে সক্ষম হয়। এবার সেটি ডেভিড আর মিরান্ডার পিছু নিতে শুরু করে। দুজন প্রাণপণে দৌড়ে কন্ট্রোল রুমে ফিরে এসে দরজা লক করে দেয়। এদিকে সংঘর্ষের প্রভাবে স্পেস স্টেশনের বিভিন্ন অংশ এবং কয়েকটি সোলার প্যানেল একের পর এক ধ্বংস হতে শুরু করে। কন্ট্রোল রুমের ভেতরে বসে ডেভিড আর মিরান্ডা অসহায়ভাবে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে ডেভিড আর মিরান্ডা বুঝতে পারে তাদের স্পেস স্টেশনটি আর বেশিক্ষণ টিকবে না। স্টেশনের বিভিন্ন সিস্টেম
সিস্টেম একে একে বিকল হয়ে যাচ্ছে, এমনকি তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় পুরো স্টেশন ধীরে ধীরে প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। তাদের দুজনেরই বুঝতে বাকি থাকে না এখান থেকে জীবিত ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ঠিক তখনই ডেভিডের মাথায় একটি পরিকল্পনা আসে। সে বুঝতে পারে স্টেশনের বেশিরভাগ অংশেই অক্সিজেন প্রায় শেষ হয়ে গেছে, তাই বেঁচে থাকার জন্য এলিয়েনটি নিশ্চিতভাবে অক্সিজেন ক্যান্ডেলের দিকে আসবে, আর তাদের কাছে এখনো দুটি লাইফ সাপোর্ট কিউব রয়েছে। ডেভিড পরিকল্পনা করে সে একটি কিউবে করে এলিয়েনটিকে নিয়ে মহাকাশশূন্যের অজানায় হারিয়ে যাবে, অন্যদিকে মিরান্ডা অন্য কিউবে করে পৃথিবীতে ফিরে যাবে। এভাবে অন্তত পৃথিবীর মানুষ নিরাপদ থাকবে। কিন্তু মিরান্ডা এতে রাজি হয় না। সে কোনোভাবেই ডেভিডকে ফেলে একা বাঁচতে চায় না। তবে ডেভিড জানতো পৃথিবীকে বাঁচাতে হলে এটাই একমাত্র উপায়। তাই সে একা স্টেশনের অন্য অংশে চলে যায়, সেখানের একের পর এক অক্সিজেন ক্যান্ডেল জ্বালিয়ে সামনে রাখতে থাকে। পরিকল্পনা অনুযায়ী এলিয়েনটিও অক্সিজেনের খোঁজে ক্যান্ডেলের পিছু নিতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে সেটিকে নিয়ে ডেভিড একটি লাইফ সাপোর্ট কিউবের ভেতরে ঢুকে পড়ে। এলিয়েনটি তখনও অক্সিজেন ক্যান্ডেল থেকে অক্সিজেন নিচ্ছিল। অন্যদিকে মিরান্ডাও নিজের লাইফ সাপোর্ট কিউবে গিয়ে বসে। সব প্রস্তুতি শেষ হলে দুজন একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর সংকেত মিলতেই একই সঙ্গে দুটি লাইফ সাপোর্ট কিউব লঞ্চ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দুটি কিউব স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশশূন্যে ছুটে চলতে শুরু করে। পথে স্টেশনে ধ্বংসাবশেষের সঙ্গে ধাক্কা লেগে মিরান্ডার কিউব কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেটি চলতে থাকে। এরপর দেখা যায় দুটি কিউব দুই ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে। একটি কিউব পৃথিবীর দিকে এগোচ্ছে আর অন্যটি পৃথিবী থেকে দূরে মহাকাশশূন্যের গভীরে হারিয়ে যাচ্ছে। সেই কিউবের ভেতরে ডেভিডকে শক্ত করে জড়িয়ে ধরে আছে এলিয়েনটি। তবুও ডেভিড শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যেন কোনোভাবে সেটিকে পৃথিবীর কাছে ফিরতে না দেওয়া যায়। অন্যদিকে মিরান্ডা নিজের কিউবে বসে একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে থাকে। সে বলে, আপনারা যদি এই বার্তাটি শুনতে থাকেন তাহলে হয়তো আমি বেঁচে আছি অথবা হয়তো নেই। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, ডেভিড নিজের জীবনের কথা একবারও ভাবেনি। সে মানবজাতিকে বাঁচানোর জন্য এলিয়েনটিকে সঙ্গে নিয়ে পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। আশা করি তার এই আত্মত্যাগকে আপনারা সবসময় সম্মান আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। শেষ পর্যন্ত দেখা যায় একটি লাইফ সাপোর্ট কিউব মহাশূন্যের গভীরে হারিয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটি কিউব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সোজা সমুদ্রে গিয়ে পড়ে। সেই সময় কয়েকজন জেলে সেখানে মাছ ধরছিল। হঠাৎ আকাশ থেকে এমন অদ্ভুত একটা জিনিস পানিতে পড়তে দেখে তারা অবাক হয়ে যায়। কৌতূহলবশত তারা নৌকা নিয়ে দ্রুত কিউবের কাছে চলে আসে। কাছে গিয়ে ভেতরে তাকাতেই দেখে এলিয়েনটি ডেভিডকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ডেভিড তখনও কোনো মতে চিৎকার করে বলছিল, দরজা খুলবেন না প্লিজ, দরজা খুলবেন না। কিন্তু এই গাধাগুলো ডেভিডের কথা না শুনেই কিউবের দরজা খুলে ফেলে। আর ঠিক তখনই আশপাশ থেকে আরো কয়েকটি মাছ ধরার নৌকাও সেখানে এসে পৌঁছে যায়। অন্যদিকে মিরান্ডা লাইফ সাপোর্ট কিউব ধীরে ধীরে মহাশূন্যের অন্ধকারে হারিয়ে যায়। পৃথিবী কিংবা স্পেস স্টেশন কারোর সঙ্গেই তার আর কোনো যোগাযোগ থাকে না। তো যারা শেষের এই টুইস্টটা বুঝে গেছেন তারা তো বুঝেই গেছেন, আর যারা বুঝতে পারেননি তাদের জন্য সহজ করে বলি। পরিকল্পনা ছিল ডেভিড এলিয়েনটিকে নিয়ে পৃথিবী থেকে অনেক দূরে চলে যাবে, আর মিরান্ডা নিরাপদে পৃথিবীতে ফিরে এসে পুরো ঘটনাটা সবাইকে জানাবে। কিন্তু শেষ মুহূর্তে ঠিক উল্টোটা ঘটে যায়। কেন এমন হলো সিনেমায় স্পষ্ট করে বলা হয়নি, তবে দুটি সম্ভাবনা থাকতে পারে। প্রথমত, এলিয়েনটি ডেভিডকে কিউবের নিয়ন্ত্রণ নিতে দেয়নি, ফলে সেটির গতিপথ বদলে যায়। দ্বিতীয়ত, লঞ্চের সময় দুটি কিউব স্পেস স্টেশনে ধ্বংসাবশেষের সঙ্গে ধাক্কা খাওয়ায় তাদের পথ অদল বদল হয়ে যায়। ঠিক কোন কারণটি সত্যি সেটা পরিচালক ইচ্ছা করেই দর্শকদের কল্পনার উপর ছেড়ে দিয়েছেন। তবে শেষ দৃশ্য দেখে একটি বিষয় একেবারেই পরিষ্কার, এলিয়েনটি পৃথিবীতে পৌঁছে গেছে, আর এই গাধাগুলো নিজেরাই কিউবের দরজা খুলে দিয়ে এলিয়েনটিকে মুক্ত করে দিয়েছে। এরপর কি হয়েছে সেটি সিনেমায় আর দেখানো হয় না, তবে সহজেই বোঝা যায় এবার হয়তো পুরো পৃথিবী এলিয়েনটির জন্য নতুন শিকারে পরিণত হবে। তো এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জানিয়ে দিন, আর এমন আরো মুভি এক্সপ্লেন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।